বাংলাদেশিরা আসামে থাকতে চাইবে কেন? ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর প্রশ্ন। অবৈধভাবে বসবাসের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস। ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ীরা কেউই জনগণের প্রতিনিধিত্ব করে না। লালমনিরহাটে ঐক্যফ্রন্ট নেতারা। শোচনীয় পরাজয়ে বিএনপির অসংলগ্ন আচরণ, মন্তব্য আওয়ামী লীগের। কয়েক দফা বৈঠকের পরও সমাধান হয়নি তাবলিগ জামায়াতের দুপক্ষের বিবাদ। কাল আবারও বৈঠক, সমাধানের সর্বোচ্চ চেষ্টা চলছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক নিয়ন্ত্রণে কঠোর অভিযানের পর নতুন কৌশলে ফের বিক্রি শুরু। কেনাবেচায় ব্যবহার করা হচ্ছে পথ শিশুদের, কঠোর অবস্থানে সরকার। এবং মুক্তিযোদ্ধা ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই। প্রধানমন্ত্রীর শোক, এ ক্ষতি পূরণ হবার নয় বললেন সহযোদ্ধারা। সময় সংবাদে সঙ্গে আছি আমি আফজাল হোসেন। মুক্তিযোদ্ধা ও সঙ্গীত পরিচালক সুরকার গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর 4টার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় মারা যান তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 2 শতাধিক চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। 1978 সালে মেঘ বিজলি বাদল দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। তার জনপ্রিয় গানের মধ্যে আছে সব কটা জানালা খুলে দাও না, রেল লাইনের ধারে আমার 2 চোখে 2 নদী। এমন অসংখ্য জনপ্রিয় গানের জন্ম দিয়েছেন তিনি, যা আজও মানুষের মুখে মুখে উচ্চারিত হয়। হার্টের সমস্যা ধরা পড়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। গত বছর জুনে 2টো রিং পরানো হয়। 1971 সালে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত গোলাম আজমের মামলায় সাক্ষ্য দিয়েছিলেন মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। মাত্র 15 বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। সঙ্গীতে অবদানের জন্য 21শে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার সহ অসংখ্য সম্মানে ভূষিত হন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তার মৃত্যুর খবর পেয়ে ছুটে যান তার দীর্ঘদিনের সহকর্মীরা। স্যার 3:56-তে আমাকে ফোন দিয়েছিলেন, বলল রোজান আমার খুব খারাপ লাগছে, যতদূর সম্ভব হার্ট অ্যাটাক, তুমি একটু এসো। আয়েশা মেমোরিয়াল হসপিটাল, সেখানে যাওয়ার পরে কর্তব্যরত যারা ডাক্তার ছিলেন 5:30টায়, সকাল 5:30টায় ওনারা ক্লিনিক্যালি স্যারকে ডেট ঘোষণা করেন। বুলবুল ভাই তো শুধু একজন সুরস্রষ্টা ছিলেন না, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। 21শে পদক পেয়েছেন এবং বাংলাদেশের একমাত্র সঙ্গীত সুরকার উনি, যিনি সবচেয়ে বেশি দেশের গান করেছেন। একজনের জায়গা তো আরেকজন নিতে পারেন না, এটা তো শূন্যতা তো শূন্যতাই। উনি আমাদের রাষ্ট্রীয় সম্পদ। ওনার খুব ইচ্ছা ছিল যে উনি গ্রামে থাকবে, একান্তে থাকবে, এই শহর ওনার ভালো লাগতো না। এই মুহূর্তে সদ্য প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের বাসায় আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দীপ, বলছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল কিন্তু আজকে সকালে মৃত্যুবরণ করেছেন এবং তার পরিবারের পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে আজকে ভোরবেলা তিনি তার বুকে ব্যথা অনুভব করলে পরবর্তীতে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া এবং সেখানে ভোর 5:30টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একটু জানিয়ে রাখতে চাই যে আহমেদ ইমতিয়াজ বুলবুল কিন্তু বাংলাদেশের অনেক গান তিনি সৃষ্টি করেছেন এবং তার লেখা অনেক গান কিন্তু যারা শিল্পী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় গেয়েছেন এবং এখানে যারা আছেন তার সহকর্মী তারা যেটি বলছেন যে তার এই শূন্যতা কখনো পূরণ করার নয়। এবং একটু জানিয়ে রাখতে চাই যে আহমেদ ইমতিয়াজ বুলবুল সম্পর্কে যদি বলতে চাই, তিনি 1971 সালে মাত্র 15 বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এই মুহূর্তে তার একজন সহকর্মী রয়েছেন, আপনি তো দীর্ঘদিন ধরে তার সাথে কাজ করেছেন এবং আজকে তিনি চলে গেলেন। তার এই শূন্যস্থান কি কখনো পূরণ হবে বা তার যে গানগুলো তিনি সুর করে গেছেন সেই গানগুলো সংরক্ষণের কি ব্যবস্থা আসলে হবে? এই আহমেদ ইমতিয়াজ বুলবুল বারবার আসবে না। এনাদের মতো লোক আমাদের কাছে চলে যায় মানে আমরা প্রচন্ড অসহায়ত্ব বোধ করছি। এখন আমাদের কাছ থেকে একটা নক্ষত্র চলে গেল। হাজার হাজার গান ওনার আছে। উনি যেভাবে চলচ্চিত্রকে গান দিয়েছে, আমাদের দেশকে দেশের গান দিয়েছে, এটা আর অভাব, এই অভাব পূরণের না।
উনি চলে যাওয়াতে আসলে আমাদের দেশের ক্ষতি না, খালি আমরা যারা সঙ্গীতের সাথে ইথুন বাবুর মতো যারা কাজ করে অনেকের ক্ষতি হয়ে গেল, অনেক। এই ক্ষতি পূরণের ক্ষতি না, এই ক্ষতি পূরণ হবেও না। সবার কাছে বলবো ওনার জন্য দোয়া করেন, ওনার গানগুলো সবাই সংরক্ষণ করবেন, ওনার জন্য দোয়া করবেন। রাষ্ট্রীয়ভাবে তাকে যেন সেভাবে সম্মান দেওয়া হয়। আমাদের সঙ্গীত অঙ্গনের সবার জন্য সবার পক্ষ থেকে এটাই আমার চাওয়া, এটাই আমাদের ইয়ে। তবে আমার মনে হয় আগামীকালকে মনে হয় 11টার সময়, সকাল 11টা, যতটুকু আমি জানতে পেরেছি সকাল 11টার সময় শহীদ মিনারে নেওয়া হবে। তারপর আজকে আমরা মনে হয় ইহিমে রাখবো বারডেমে। আমরা একটা মোটামুটি বারডেমের সাথে কথা হয়ে গেছে, তো কালকে 11টায় শহীদ মিনারে, তারপরে মনে হয় এফডিসিতে। ধন্যবাদ আপনাকে। ঠিক যেমনটি বলছিলেন ওনার একজন সহকর্মী, এই আহমেদ ইমতিয়াজ বুলবুল চলে যাওয়াতে কিন্তু সঙ্গীতাঙ্গনের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে বলে তারা মনে করছেন। একটু যদি জানিয়ে রাখতে চাই তার সম্পর্কে, 1957 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন এই সঙ্গীতের পুরোদা ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল, এবং 70 দশকের শেষ থেকে বাংলা চলচ্চিত্রে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1971 সালে মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন মাত্র 15 বছর বয়সে। তো আফজাল, এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে ছিল যে প্রখ্যাত সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আজকে সকালে মৃত্যুবরণ করেছেন, এবং তার এই মৃত্যুর খবর শুনে কিন্তু সঙ্গীতাঙ্গনে অনেকেই ছুটে আসছেন তার এই আফতাবনগরের যে বাড়িটিতে। এই মুহূর্তে মরদেহ তার এখানে রয়েছে, এবং পরিবারের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে অথবা অল্প কিছুক্ষণের মধ্যেই তার পরবর্তীতে তার দাফন কোথায় হবে এবং জানাজা কোথায় হবে এই বিষয়ে আমাদেরকে জানানো হবে। আফজাল। সদ্য প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের বাসা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের রিপোর্টার শাহরিয়ার জামান দ্বীপ। 11শ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বলছেন, বর্তমান সংসদ ও সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। গতকাল দুপুরে লালমনিরহাটের রাজাপুরে এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তারা। 30 ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীনরা জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলেও মন্তব্য করে নেতারা বলেন, আওয়ামী লীগ আর কখনোই জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না। ভোটের দিন নিহত বিএনপি কর্মী তোফাজ্জল হোসেনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে সোমবার দুপুরে লালমনিরহাটের রাজপুর খলাইঘাট গ্রামে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। তারা নিহত তোফাজ্জলের কবর জিয়ারত শেষে কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। যে পার্লামেন্ট বলা হচ্ছে সেই পার্লামেন্ট আসলে সঠিক পার্লামেন্ট নয়, এবং যে সরকার গঠিত হচ্ছে সেই সরকার সঠিক জনগণের প্রতিনিধিত্ব করে না। ফলাফল বাতিল করতে হবে এবং পুনরায় একটা নির্দলীয় সরকারের, নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন অনুষ্ঠান করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এরপর পাশেই জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় অংশ নেন ঐক্যফ্রন্ট নেতারা। এতে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। 30 ডিসেম্বর নির্বাচনে আপনারা গোটা বাংলাদেশের মানুষকে প্রতিপক্ষ বানিয়েছেন, আপনাদের সঙ্গে কেউ নাই, কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর আগামী কোন নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটে কোনদিন নির্বাচিত হয়ে আসতে পারবে না। সভায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন ঐক্যফ্রন্টের অন্য নেতারা। যদি ভোটের অধিকার না আদায় করতে পারেন, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে কেউই বাস করতে পারবেন না। আগামী উপজেলা নির্বাচনে যদি আপনারা অংশগ্রহণ না করেন, তাহলে ওরা নিজেরা যতটি মারা যাবে হিসাব করে মিলাতে পারবে। জাতীয় ঐক্যফ্রন্টের এই প্রতিনিধি দলে গণফোরামের কোনো নেতা ছিলেন না। এলাকার মানুষ। রতন সরকার, সময় সংবাদ, লালমনিরহাট। কয়েক দফা বৈঠকের পরও তাবলিগ জামায়াতের দুপক্ষের বিবাদ না মেটায় বিশ্ব ইজতেমা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সন্ধ্যায় সচিবালয়ে তাবলিগ জামায়াতের সাতপন্থীদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী আরও জানান, সমস্যা সমাধানে আগামীকাল আবারও বিবদমান দুই পক্ষের সঙ্গে আলোচনা করা হবে। তবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, আগের মতো টঙ্গীতেই অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। টঙ্গীর বিশ্ব ইজতেমা নিয়ে বিভক্তি নতুন না হলেও এবারের ইজতেমা অনুষ্ঠিত হওয়া নিয়ে তাবলিগ জামায়াতের বিরোধ সহিংসতায় রূপ নেয়। গত 1 ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ও এর আশপাশে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন দিল্লি তাবলিগ জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ সাদ অনুসারী এবং বাংলাদেশের কওমি মাদ্রাসা পরিচালনা পর্ষদের নেতৃত্বে থাকা মাওলানা জুবায়েরের অনুসারীরা।
আর তাই এবারের ইজতেমা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। এ নিয়ে স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় কয়েক দফা বৈঠকের পর সোমবার বিকেলে আবারও বৈঠকের সিদ্ধান্ত নিলেও জুবায়ের অনুসারীরা উপস্থিত না থাকায় কোনো সমাধান ছাড়াই শেষ হয় বৈঠক। পরে সাদ অনুসারী মাওলানা আলী আশরাফ সাংবাদিকদের জানান, নিরাপত্তাহীনতার কারণে টঙ্গীর ময়দানে একসঙ্গে ইজতেমা সম্পন্ন করা সম্ভব নয়। যে প্রতিষ্ঠানটার কেন্দ্র হলো দিল্লিতে এবং সেই দিল্লিতেই ডিভিশন হয়েছে, তো সেই বাঘটা সারা দুনিয়াতে এবং কেন্দ্রে না মিটে আপনি এখানে মিটাবার চেষ্টা কিভাবে করবেন? কিছুদিন আগে মারামারি হলো, আমাদের দুইজন সাথী মারাও গেলেন আমাদের পক্ষে। তাদের তারিখ মতো তারা যেখানে করলো একই মাঠে করলো, 15 দিনের আগে পরে করলো। আমরা প্রপোজাল এটা দিচ্ছি, আপনারা লিখিতটা পাইবেন হয়তো। তবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের ইজতেমা বিদেশে নয়, উভয় পক্ষকে নিয়েই টঙ্গীতে অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমাটা সারা বিশ্বে অত্যন্ত প্রশংসিত। কে কি করলো, কি ভাগ করলো, যোগ করলো, ওটা আমাদের বিষয় না। আমরা বাংলাদেশে যে টঙ্গীর ইজতেমা এতদিন ধরে হয়ে আসছে, টঙ্গীর ইজতেমা অনতিবিলম্বেই অনুষ্ঠিত হবে। আমরা যদি আলাপ আলোচনার ভিত্তিতে উভয়কে এক করে যদি একটা ইজতেমা, যেমন গত বছরও কিন্তু ভাগাভাগি হচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে চাপিয়ে না দিয়ে দুপক্ষের সঙ্গে আলোচনা করেই ইজতেমার সময়সূচি নির্ধারণ করা হবে। আমরা শেষ চেষ্টা করছি তাদের দুইজনকে একত্র করে ইজতেমাটা যাতে সুন্দরভাবে বাংলাদেশে চালু থাকে এবং আগামী ইজতেমাটা যাতে সুন্দরভাবে একত্রে করতে পারেন। আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিব না, সিদ্ধান্তটা তারা নেবে, যেটা তারা নেবে সেটাই আমরা ইমপ্লিমেন্ট করব। আগামী বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামায়াতের বিবদমান দুই পক্ষকে নিয়ে আবারও আলোচনায় বসার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। মাদক নিয়ন্ত্রণে কঠোর অভিযানের পর নতুন কৌশলে বিক্রিতে নেমেছে সিন্ডিকেটগুলো। লোকচক্ষুর আড়ালে কেনাবেচায় ব্যবহার করা হচ্ছে পথশিশুদের। এছাড়া যেসব এলাকায় গত বছর অভিযান চালানো হয় সেসব এলাকায় ফের চড়া দামে বিক্রি হচ্ছে মাদক। এদিকে এ বিষয়ে জিরো টলারেন্স নীতির ওপর আবারও জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেলিয়া সুলতানার রিপোর্ট। আগে প্যাথেড্রিন 5 থেকে 600 টাকায় মিলত, এখন দাম 2000 থেকে 2200 টাকা। অভিযানের পর বেড়েছে দাম, কিন্তু বন্ধ হয়নি বেচাকেনা। মালের মধ্যে শেয়ারিং হয়েছে, আমি আবার সেই পাল্টা নিলাম। না তারপরও তো শেয়ারিং হয়েছে। গত বছরের মে মাসে রেল লাইন ধরে চালানো হয় মাদক বিরোধী অভিযান। আটকও হয় অর্ধশতাধিক। কিছুদিন যেতেই একই স্পটে আবারও শুরু হয় মাদক বেচাকেনা। অভিযানের সময় গ্রেপ্তারকৃতরা জামিনে বেরিয়ে করছে একই কাজ। 3 দাম 1 2 3 2200 টাকা, 2000 টাকা থেকে 2200 টাকা, আগে 100 টাকা করে ছিল। টিটিপাড়া কমলাপুর এলাকায় গ্রেপ্তারের ঝুঁকি এড়াতে পথশিশুদের ব্যবহার করে বিক্রির কাজ চালাচ্ছে মাদক ব্যবসায়ীরা। নিতে গেলে কত কেমন 300 করে। একই অবস্থা তেজগাঁও ও কারওয়ান বাজারের আশেপাশের এলাকায়। রেল লাইনের আড়ালে আবডালে চলছে লেনদেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, গত বছরের অভিযানে 13,500-এর বেশি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তার হয়েছে 15,000-এর বেশি। নতুন আইনের মৃত্যুদণ্ডের বিধান মাদক নিয়ন্ত্রণে আরো ফলপ্রসূ হবে বলে মনে করেন সংস্থাটির মহাপরিচালক। একজন মাদক ব্যবসায়ী যদি আমাদের এখানে সক্রিয় থাকে, আমাদের সক্রিয়তা বন্ধ হবে না। তাকে না ধরা পর্যন্ত আমরা ক্লান্ত হব না। অভিযান আরও জোরদার হবে। আমাদের আরও কঠিন অভিযান আমরা পরিচালনা করব। যারা মাদক ব্যবসায়ী তাদেরকে আমরা স্বস্তিতে থাকতে দেব না। অন্যদিকে মাদক নিয়ন্ত্রণে এবারও জিরো টলারেন্স নীতি অবলম্বন করে সংস্থাগুলোকে আরো শক্তিশালী করার উপর জোর দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেটা আমরা জিরো টলারেন্স নীতিতে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি বেসিসে আমরা এই মাদক নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাব এবং কাজ করে যাচ্ছি অলরেডি। আমরা আমাদের আগেও বলেছি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আমরা শক্তিশালী করেছি, আমাদের বিজিবিকে আমরা আরও শক্তিশালী করেছি। আমাদের কারাগারগুলোতে যারা নাকি সারেন্ডার করছে 1/3 আছে আমাদের এই মাদক ব্যবসায়ী কিংবা মাদকের অপরাধী। এছাড়া মাদকের অনুপ্রবেশ ঠেকাতে নৌ ও স্থল সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জোরদার ও পার্শ্ববর্তী দেশগুলোর সহায়তার উপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে র্যাব। সকাল 8:30টার দিকে শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, হোলি আর্টিজান হামলায় জড়িত জঙ্গিদের বেশ কয়েকজন একটি বাড়িতে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে মনিরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। অভিযানের খবর জানতে পেরে জঙ্গিরা পালিয়ে গেছে বলে জানায় র্যাব। হোলি আর্টিজানের পরেও বেশ কয়েকটি দুর্ধর্ষ নারকীয় হামলা দেশে চালিয়েছে।
তো আজকে তদন্তে এর মধ্যে শীর্ষস্থানীয় অনেকেরই নাম বেরিয়ে আসছে, যাদের মধ্যে এখনো প্রায় 6-7 জনের মতো পলাতক আছে। আমাদের ধারণা ছিল তাদেরকে এখান থেকে গ্রেফতার করা সম্ভব হবে, কিন্তু তারা আমাদের উপস্থিতি টের পেয়ে আগেই এখান থেকে তারা সটকে পড়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় গত 6 মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে 8.5%-এরও বেশি। অর্থনীতিবিদদের মতে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ার পাশাপাশি কোনো ক্ষেত্রে চীনের হারানো ক্রেতাদের ক্রয় আদেশ পাওয়ায় পোশাক রপ্তানি বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের পোশাক শিল্পের প্রতি বিদেশি ক্রেতাদের আস্থা বেড়েছে। বিস্তারিত হরিপদ সাহার রিপোর্টে। বাংলাদেশের রপ্তানির পরিসংখ্যানে গত প্রায় 3 দশক থেকে শীর্ষে অবস্থান করছে তৈরি পোশাক খাত। চলতি অর্থবছরে 6.77% প্রবৃদ্ধি ধরে এ শিল্পের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 3,269 কোটি মার্কিন ডলার। আর অর্থবছরের প্রথম 6 মাসে পোশাক খাতের রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল 1,575 কোটি ডলার, যার বিপরীতে রপ্তানি হয়েছে 1,708 কোটি ডলারের পোশাক। ব্যবসায়ীরা বলছেন বড় অঙ্কের বিনিয়োগে ধারাবাহিক উন্নয়নের ফল আসতে শুরু করেছে পোশাক খাতে। বায়ারদের আমরা কনফিডেন্সটা অনেক বাড়াতে পেরেছি। ফার্স্ট যে জিনিসটা হলো আমরা ওয়ার্কপ্লেস সেফটির উপরে কাজ করেছি গত 5টা বছর। প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করেছি আমরা সবাই মিলে। গ্রিন ফ্যাক্টরি করা হয়েছে, এনার্জি এফিশিয়েন্ট ফ্যাক্টরি করা হয়েছে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফ্যাক্টরি করা হয়েছে, সেটা একটা কারণ। আরেকটা হলো যে আমরা মেশিনারি অনেক আপগ্রেডেশন করেছি। সবচেয়ে বড় বাজার জার্মানিতে গত 6 মাসে ওভেন পোশাকের রপ্তানি বেড়েছে 18%, নিট পণ্যে তা প্রায় 11%। ফ্রান্স, নেদারল্যান্ড, পোল্যান্ড, সুইডেন, কানাডা সহ কয়েকটি দেশে রপ্তানি প্রবৃদ্ধি 2 অঙ্ক ছাড়িয়েছে। দীর্ঘদিন ধরে জিএসপি সুবিধা বঞ্চিত মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় 19%। এছাড়া অপেক্ষাকৃত নতুন বাজারেও রপ্তানি প্রবৃদ্ধি গড়ে 36%-এর ওপরে। টাকার অবমূল্যায়ন আমাদের রপ্তানিকারকদেরকে কিছুটা এক্সচেঞ্জ রেটে নেগোশিয়েট করবার মতো কিছুটা সুবিধা দিয়েছে। বেশ কিছুকাল থেকে দেখছিলাম যে চীন থেকে অর্ডার ধীরে ধীরে অন্যান্য দেশে রিলোকেট করছে, তার কিছু অংশ বাংলাদেশও পাচ্ছে এবং সাম্প্রতিককালে তার একটা ইতিবাচক প্রভাব আমরা আমাদের রপ্তানির মধ্যে দেখতে পাচ্ছি। বেশ কিছু চ্যালেঞ্জ থাকলেও রপ্তানির এ ধারা অব্যাহত থাকলে 2021 সাল নাগাদ পোশাক শিল্পের রপ্তানি আয় $50 বিলিয়ন কাছাকাছি পৌঁছাবে বলে আশা করেন ব্যবসায়ীরা। আমাদের প্রোডাক্টিভিটিটা বাড়াতে হবে, আমাদের ডিজাইন ডেভেলপমেন্ট টিম করে আমাদের নতুন ডিজাইন করে প্রোডাক্টটাকে হায়ার ভ্যালু অ্যাডিশনে সেই ডিজাইন ডেভেলপমেন্ট টিম আমাদের করতে হবে। দেশের সবচেয়ে শ্রমঘন এ শিল্প সামনের দিনে আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ আছে, তবে সেজন্য শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ আর প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা নিশ্চিত করার উপর জোর দেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। 1997 সালে বাংলাদেশ নেপালের সঙ্গে বাণিজ্য কার্যক্রম দিয়ে যাত্রা শুরু করে বাংলাবান্ধা স্থলবন্দর। পরবর্তীতে ভারত ও ভুটান যুক্ত হলে বন্দরটি চতুর্থ দেশীয় স্থলবন্দরে রূপ নেয়। কিন্তু বন্দর এলাকায় মোবাইল নেটওয়ার্ক, ব্যাংকিং সুবিধা ও পর্যাপ্ত যানবাহন না থাকায় যাতায়াতকারীদের দুর্ভোগ পোহাতে হয়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সমস্যা সমাধানে শিগগিরই চালু করা হবে ব্যাংকিং সুবিধা। পঞ্চগড় প্রতিনিধি আব্দুর রহিমের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সাথে পণ্য আমদানি রপ্তানি হচ্ছে, পাশাপাশি দেশগুলোর যাত্রীরাও যাতায়াত করছেন। বন্দর থেকে সড়ক পথে ভারত, ভুটান ও নেপাল কাছাকাছি হওয়ায় চিকিৎসা ও ভ্রমণের জন্য বন্দরটির দ্রুত ব্যবহার বাড়ছে। তবে বন্দরটি ব্যবহারকারী, ব্যবসায়ী, যাত্রী ও সংশ্লিষ্টরা বলছেন মোবাইল নেটওয়ার্ক, ব্যাংকিং সুবিধা ও ভারতের অভ্যন্তরে প্রায় 2 কিলোমিটার সড়কে যানবাহন না থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। তাছাড়া রাত্রি যাপনের জন্য বন্দর এলাকায় আবাসিক হোটেল না থাকায় পরিবহন শ্রমিকরা বিপাকে পড়ছেন। প্রাইভেট ব্যাংক না থাকার কারণে আমরা পার্টিদের কাছ থেকে টাকা লেনদেন করতে পারতেছি না। এখানে ইমিগ্রেশন কমপ্লিট করার পরে ভারতীয় ইমিগ্রেশন কমপ্লিট করার রাস্তাটা অনেক দূর, কিন্তু এখানে কোনো যানবাহন নেই, তো এখানে যানবাহন থাকলে ভালো হতো। বন্দর কর্তৃপক্ষ জানায় গত অর্থ বছর রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 20 কোটি টাকা, তবে বন্দরটি আয় করে 25 কোটি 58 লাখ টাকা। চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 34 কোটি 43 লাখ 77 হাজার টাকা। ভারতীয়, ভুটান, নেপাল সব দেশে পণ্য আমদানি রপ্তানি কার্য করছে। এই চিত্র থেকে বোঝা যায় যে বন্দরের এই গতি ধরনের লক্ষ্য থাকলে এই লক্ষ্যমাত্রা অর্জন করা অসম্ভব বলে কিছু না। এদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশন বিভাগ বলছে পার্শ্ববর্তী দেশসমূহ কাছে হওয়ায় দিন দিন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের বন্দরটি ব্যবহারে আগ্রহ বাড়ছে। পাশেই শিলিগুড়ি নিউটিয়া হসপিটাল, এখানে আমাদের বেশিরভাগই রোগীর সংখ্যা এবং ট্যুরিস্ট গ্যাংটক, সিকিম
যাচ্ছে। বাংলাবান্ধা স্থলবন্দরে ব্যাংকিং সুবিধা শিগগিরই চালু হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। ইম্পোর্টার এবং সিএনএফ ভাইরা আছে, তারা এখানেই ব্যাংকিং সেবাটা পাবে। সেই কাজটিও আমরা আর কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ করতে পারবো আশা করি। স্থানীয় ব্যবসায়ী ও C&F এজেন্টদের মতে দেশের বাজারের বড় একটি অংশ দখল করে রয়েছে চীনের বিভিন্ন পণ্য সামগ্রী। এই বন্দর থেকে চীনের দূরত্ব মাত্র 200 কিলোমিটার। চীনের সাথে সংযোগ স্থাপন করা হলে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দরে পরিণত হবে। সময় সংবাদ, পঞ্চগড়। ক্রেতা দর্শনার্থী নিরাপদ ও সহজ আর্থিক লেনদেনের জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা দিচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক। সেই সঙ্গে রয়েছে মোবাইল অ্যাপসের মাধ্যমে কেনাকাটার সুযোগ। এতে মিলছে সর্বোচ্চ 15% পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। এই সুযোগ লুফে নিচ্ছেন ক্রেতারা। সারাদিনের কেনাবেচার অর্থ ব্যাংকে জমা এবং মেলায় সহজে ভ্যাট পরিশোধের সুযোগ পেয়ে খুশি বিক্রেতারাও। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। নিরাপত্তার ঝুঁকি ও বহনের সমস্যার জন্য সচেতন নাগরিকরা এখন আর সঙ্গে নগদ অর্থ খুব বেশি রাখেন না। তাই বলে কেনাকাটা কি বন্ধ থাকবে? ক্রেতা দর্শনার্থীর সহজে কেনাকাটার জন্য বাণিজ্য মেলায়ও এটিএম বুথ স্থাপন সহ নানা সুবিধা নিয়ে এসেছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। অধিকাংশ স্টলেই এটিএম কার্ডে করা যাচ্ছে কেনাকাটা। তবে মেলায় নেটওয়ার্ক সমস্যার কারণে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের। মেলাতে আসলাম, কেনাকাটা করলাম, হঠাৎ করে আমার টাকা শেষ হয়ে গেল, তো এখন আমি বুথ থেকে টাকা উঠিয়ে নিলাম। এরকম ফ্যাসিলিটি আসলে দরকার। কিছু কেনাকাটা করব, এই মুহূর্তে অতটা অ্যামাউন্ট আমার পকেটে নেই, তার কারণে আমি মেলায় ব্যাংক থাকার সুবিধা হচ্ছে এটা যে আমি এখান থেকে টাকা উঠে কেনাকাটাটা করতে পারছি। পজ মেশিন থাকার কারণে ইজি বিষয়টা আসলে কাস্টমার বেশি পায় বেনিফিট এখানে, কারণ কাস্টমার ক্যাশ ক্যারি করতে হয় না। সব কোম্পানি সিমগুলোই মাঝে মাঝে হ্যাং হয়ে থাকে, তখন কাস্টমার ওয়েট করতে হয়, দেখা যায় মেসেজ চলে যায় সে টাকা কেটে গিয়েছে, কিন্তু আমরা এখানে ট্রানজ্যাকশনে পাইনি। মোবাইল ব্যাংকিং এ ক্যাশব্যাক অফার থাকায় মেলা অ্যাপসের মাধ্যমে কেনাকাটায়ও বেশ আগ্রহ দেখা গেছে ক্রেতাদের। বিকাশ পেমেন্টে 15% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যার জন্য কাস্টমার এটার প্রতি বেশি আগ্রহী। মেলার জন্য বিকাশে নতুন টাকা ভরিয়েছিলাম, বেশ ভালো লাগছে ডিসকাউন্ট পাওয়ার পর। পণ্য সরবরাহকারীর হিসাবে টাকা পাঠানো, সারাদিনের বেচা কেনার অর্থ জমা কিংবা বিক্রি করা পণ্যের ভ্যাট পরিশোধেও মেলায় রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। এখানকার যারা বিক্রেতা এরাও তাদের সেল প্রসিডটা বা বিক্রেতার বিশাল অংশ এরা আমাদের মেশিনে টাকাটা ডিপোজিট করেন। পাশাপাশি এতে যারা সাপ্লায়ার টাকাটা এখানে জমা করে ওখানে পাঠাতে পারতেছে। ক্রেতা দর্শনার্থীদের নজর কেড়েছে ডাক বিভাগের নগদ স্টলও। এখানে ফ্রি হিসাব খোলা ও ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন তারা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। লোকসানের কারণে বোরো মৌসুমে ধানের পরিবর্তে দিন দিন সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন ফেনীর কৃষকরা। কম খরচে লাভ বেশি হওয়ায় জেলায় গত 15 বছরে গড়ে সরিষা আবাদ বেড়েছে 10 গুণ। কৃষি বিভাগ বলছে আগাম জাতের আমন বুনলে কৃষকরা সরিষার সঙ্গে 3 ফসল করতে পারবেন। এতে কমবে তাদের লোকসানের অঙ্কটাও। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। আমন ফসল ঘরে উঠবার পরপরই সরিষা ফুলের হলদে চাদরে মুড়িয়ে আছে ফেনী জেলার মাঠের পর মাঠ। এখানকার 1.5 লাখেরও বেশি কৃষি পরিবারের অনেকেই এখন বড় মৌসুমের লোকসান পোষাতে আমন ও বড় ফসলের মধ্যবর্তী স্বল্প সময়ের সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষি বিভাগের হিসেব অনুযায়ী 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত এখানে সরিষার গড় আবাদ হয়েছিল 150 হেক্টর, কিন্তু গত 8 বছরে আবাদের এই পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1500 হেক্টরেরও বেশি। শ্রমিক কম লাগে, সার ওষুধ কম লাগে, লাভের সংখ্যাটা বেশি। শস্য আবাদের পরে আমরা মনে করেন কি আবার বড় করতে পারি, মানে বছরে 3 ফসল আমরা উঠাতে পারি। শস্য তেলগুলো আমরা খাই আর বাকিগুলো থাকলে আমরা বিক্রি করি, আর খল্লিগুলো গাভীরে খাওয়াই এবং বিক্রি করি। ফেনীর কৃষি বিভাগ বলছে আমন ফসলের জাত পরিবর্তন করলে সরিষার পর আরেক ফসল বোনা সম্ভব। আমন ধান কাটার পরে নভেম্বরের প্রথম সপ্তাহে উচ্চ ফলনশীল বাড়ি শস্য 14 আবাদ করতে হবে। পরবর্তী টাইমে সেখানে বাড়ি শস্য 14 পর আমরা বোরো ধান আবাদ করতে পারবো। ফলে কৃষকরা 3 ফসল করলে কৃষকরা যে লসটা হচ্ছে সেই লসটা তারা পুষায় উঠতে পারবে। কৃষি বিভাগ জানায় প্রতি বছরের 15 অক্টোবর থেকে 15 নভেম্বর এই 1 মাস সরিষা বুননের উপযুক্ত সময়।
কৃষকদের উদ্বুদ্ধ করতে চলতি মৌসুমে ফেনী জেলার 225 হেক্টর জমিতে সরিষা চাষের জন্য 1680 জন কৃষককে 1770 কেজি বীজ এবং 51 মেট্রিক টনেরও বেশি সার বিনামূল্যে সরবরাহ করেছে সরকারি কৃষি বিভাগ। কালীদহের মাইজবাড়িয়া গ্রাম থেকে বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। ঝিনাইদহে বিষমুক্ত ফসল উৎপাদন করছেন জেলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পড়াশোনার পাশাপাশি তারা আবাদ করছেন শাকসবজি, ফুলসহ নানা ফসল। উৎপাদিত সবজি নিজেদের চাহিদা মিটিয়েও বিক্রি করছেন তারা। কৃষি বিভাগ বলছে, প্রযুক্তি নির্ভর কোনো প্রশিক্ষণ ব্যবস্থা না থাকায় প্রকল্পটির বিস্তার ঘটানো সম্ভব হচ্ছে না। লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ঝিনাইদহে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শিক্ষকদের সহযোগিতায় কীটনাশক মুক্ত ফসল উৎপাদন করছেন বেশ কয়েক বছর ধরে। শিক্ষার্থীরা যাতে কৃষিকাজে বাস্তব জ্ঞান সহ উৎপাদিত ফসল ভোগ করতে পারেন, এ ভাবনা থেকে শিখি করি খাই নামে প্রকল্পটি হাতে নেওয়া হয়। প্রকল্পটির প্রায় 60 ভাগ পরিত্যক্ত জমিকে আবাদযোগ্য করে তুলেছেন শিক্ষার্থীরা। এতে চাষাবাদ করা হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, সয়াবিন, মটরশুঁটি সহ প্রায় 60 প্রকার সবজি এবং বিভিন্ন ধরনের ফুল। প্রাইসের একটা ব্যাপার আছে, তাছাড়া সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় যে আমরা একটা বিষমুক্ত সবজি এই জায়গা থেকে পাচ্ছি। সার দিয়ে মাটি তৈরি করে নিয়ে এগুলো গাছ লাগানো হয়েছে এবং এরপরে যেসব পোকা হয় এগুলো আমরা হাতে বেছে এগুলো দমন করি। এই প্রকল্পটি দেশের সব কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এনে শিক্ষার্থীদের অর্জিত বাস্তব জ্ঞান প্রয়োগ করলে কৃষিক্ষেত্রে আরো সমৃদ্ধি অর্জন করা সম্ভব বলে জানালেন এই বিশেষজ্ঞ। থিওরিটিক্যালের পাশাপাশি হাতে কলমে যে অর্জিত জ্ঞানটা এরা মাঠ পর্যায়ে যখন সেটা প্রয়োগ করবে, আমি মনে করি কৃষিক্ষেত্রে এটা যুগান্তকারী আলোড়ন আসবে। প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করলে প্রকল্পটির বিস্তার ঘটানো সম্ভব বলে জানান কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের এই কর্মকর্তা। সরকার মহোদয় যদি আমাদের দ্রুত সাড়া দেয়, তাহলে আমরা কিন্তু এই যে 500-600 ছেলে মেয়েকে আমরা সঠিকভাবে আধুনিক কৃষি যন্ত্রপাতির উপরে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তাদের গড়ে তুলতে পারতাম। 2006 সালে শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে প্রায় 22 একর জমির উপর গড়ে তোলা হয় এই কৃষি প্রশিক্ষণ কেন্দ্রটি, যেখানে প্রায় 5 শতাধিক শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, ঝিনাইদহ। চট্টগ্রামের খাতুনগঞ্জে গত এক সপ্তাহে ভোজ্য তেল, চিনি এবং ডালের দাম প্রকারভেদে প্রতি কেজিতে 1 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। আন্তর্জাতিক বাজারে বুকিং ঊর্ধ্বগতির পাশাপাশি ডলারের দাম বাড়ার অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে আদা ও রসুনের দাম কিছুটা কমেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তুলনামূলক চাহিদা বাড়ার কারণে প্রতি বছরই শীত মৌসুমের শুরুতে বেড়ে যায় সয়াবিন তেলের দাম, কিন্তু এই বছর পুরোপুরি ব্যতিক্রম। শীতের শুরু এবং নির্বাচনের কাছাকাছি সময় হওয়ায় ভোজ্য তেলের বাজার ছিল একরকম স্থিতিশীল, কিন্তু অন্যান্য বছর যে সময় ভোজ্য তেলের দাম কমে সে সময় বাড়ছে সয়াবিন, সুপার সয়াবিন এবং পাম অয়েল সহ সব ধরনের ভোজ্য তেলের দাম। মিল মালিকরা মাল দিচ্ছে না, যার জন্য আমাদের বাজারটা লোকাল বাজারটা খুব একটা বেড়ে গেছে। কেজি প্রতি আমরা 2 থেকে 3 টাকা করে প্রতি পাম অয়েলের দাম বেড়েছে, সোয়াবিনের দাম বেড়েছে প্রায় 2 থেকে 2.5 টাকা। সরবরাহ ঘাটতি দেখিয়ে বাড়ানো হয়েছে চিনির দামও। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি মণ চিনি বিক্রি হচ্ছে 1720 টাকা দরে। এক্ষেত্রে মিল মালিকদেরকেই দুষছেন সাধারণ ব্যবসায়ীরা। বিভিন্ন বেভারেজ কোম্পানির নাম দিয়ে তারা ডিলে করতেছে, গাড়িগুলি 3 দিন 4 দিন মিলের বাইরে রাখতেছে, তারা তাদের ইচ্ছা মতো ডেলিভারি দিচ্ছে। এর ফলে চিনির দামটা বাড়ছে। টাকার বিপরীতে ডলারের রেট বেশি হওয়ার অজুহাতে বেড়ে গেছে সব ধরনের ডালের দামও। আন্তর্জাতিক বাজারে যে বুকিংটা ছিল যেমন প্রায় $50-60 করে বেড়ে গেছে প্রত্যেকটা ডালের, ঠিক অনুরূপভাবে আমাদের দেশেও একই অবস্থা হয়েছে। এদিকে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গত 2 সপ্তাহ ধরে চায়না রসুন এবং আদার দাম বাড়ছিল, কিন্তু এ সপ্তাহে এসে আদা ও রসুনের দাম প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা কমলো, 2 টাকা করে বেড়েছে পেঁয়াজের দাম। আদা ছিল 100 টাকা, এখন আজকের বাজার 75 টাকা। তারপর রসুন ছিল আপনার 70 টাকা, আজকে 58 টাকা। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিন কয়েকশো কোটি টাকার লেনদেন হয়। দেশের ভোগ্য পণ্যের বাজার যেমন আমদানি নির্ভর, তেমনি চলে এখানে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ডলারের মূল্য বৃদ্ধির অজুহাতে বেড়ে চলেছে সব ধরনের ভোগ্য পণ্যের দাম, আর তাই বাজারের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বাজার মনিটরিংয়ের উপর গুরুত্ব দিচ্ছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশিরা আসামে থাকতে চাইবে কেন? ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর প্রশ্ন। অবৈধভাবে বসবাসের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস।
30 ডিসেম্বরের নির্বাচনে জয়ীরা কেউই জনগণের প্রতিনিধিত্ব করে না। লালমনিরহাটে ঐক্যফ্রন্ট নেতারা শোচনীয় পরাজয়ে বিএনপির অসংলগ্ন আচরণ, মন্তব্য আওয়ামী লীগের। কয়েক দফা বৈঠকের পরও সমাধান হয়নি তাবলিগ জামায়াতের দুপক্ষের বিবাদ। কাল আবারও বৈঠক, সমাধানের সর্বোচ্চ চেষ্টা চলছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক নিয়ন্ত্রণে কঠোর অভিযানের পর নতুন কৌশলে ফের বিক্রি শুরু। কেনাবেচায় ব্যবহার করা হচ্ছে পথ শিশুদের, কঠোর অবস্থানে সরকার। এবং মুক্তিযোদ্ধা, গীতিকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, এ ক্ষতি পূরণ হবার নয় বললেন সহযোদ্ধারা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।